আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অন্য দেশের ইন্ধন থাকার ইঙ্গিত দিল সরকার কুমিল্লার ঘটনার জন্য বিএনপি জামায়াত দায়ী মন্তব্য পেঁয়াজ সহ নিত্যপণ্যে মুনাফার নামে দাম না বাড়াতে এফবিসিসিআইয়ের আহ্বান মূল্য বাড়ানো ইচ্ছাকৃত ছিল বললেন বাণিজ্য মন্ত্রী এবং স্কটল্যান্ডের 141 রানের টার্গেটে ব্যাটিংয়ে বাংলাদেশ মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-20তে সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে সৌরজগতের জন্ম রহস্য উদ্ঘাটনে মহাকাশে নাসার নতুন যান লুসিকে পাঠানোর খবর আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে বিস্তারিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি জামাত ও তাদের সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লার ঘটনা ঘটিয়েছে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দুই মন্ত্রী এসব কথা জানান রিজভিন আওয়াজের রিপোর্ট শারদীয় দুর্গাপূজা চলাকালে কুমিল্লার ঘটনায় জড়িতদের বিচার নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যে হতাহতের ঘটনা ঘটে এ প্রসঙ্গে তিনি জানান সংকট সমাধানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে প্রতিটি ঘটনার রহস্য শিগগিরই উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি কুমিল্লা যে ঘটনা ঘটছে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের গোয়েন্দারা আমরা খুব সিরিয়াসলি দেখছি আমরা একটা নির্ভুল তদন্তের মাধ্যমে আমরা সমস্ত ঘটনাটি আপনাদের কাছে জানাবো এবং আমরা খুব শীঘ্রই জানাবো বলে আমরা আশা করছি বিশ্বাস করছি দেশের বাইরের থেকে কলকাঠি কেউ নাড়ছে কিনা সেটা সেগুলো আমাদের তদন্তে বেড়ে আসবে কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন আমরা আসল যারা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত করে ফেলবো এবং খুব শীঘ্রই আমরা এটা আপনাদেরকে জানাতে সক্ষম হব সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বিএনপি জামাত চক্র যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলে এই ঘটনা ঘটিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল না দেশের মানুষ পাগল ওনার বক্তব্যে মনে হয় রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল ও ভালো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা ঠিক সেরকম দেশকে যারা তালেবান বানাতে চায় তাদের নিয়েই বিএনপি রাজনীতি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী রিজভিন আওয়াজ চ্যানেল আই ঢাকা বিএনপি দেশের সব সাম্প্রদায়িক অপকর্মের মূলে রয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন আর কোথাও কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তারা ভাবতেও পারেননি দেশে এমন ঘটনা ঘটতে পারে নিজেদের আরো সতর্ক হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল রশিদের রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন সামনে রেখে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির মেধাবৃত্তি দরিদ্র তহবিলে বিশেষ অনুদান এবং শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন দেওয়ার অভিযোগে বিএনপিকে দোষারোপ করেন বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক শক্তি নাম্বার 1 পৃষ্ঠপোষক এই সাম্প্রদায়িক যে শক্তি এরা বিষধর সাপ এই বিষধর সাপ সুযোগ পেলেই ছোবল মারবে সেটাই ঘটেছে আমাদেরকে অবাক করে দিয়ে আমরা ভাবতে পারিনি আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল এখন আমরা সতর্ক এখন থেকে কোথাও এই অপশক্তিকে মাথা তুলতে দেওয়া হবে না
আওয়ামী লীগের অন্যান্য নেতারা বলেন, দেশে এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, আর ষড়যন্ত্র কারা করছে তা সবাই জানে। সাম্প্রদায়িকতা বলুন আর যত কিছু বীজ বাষ্প সব কিছুকে ভেদ করে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সেই বর্মে আচ্ছাদিত হয়ে শেখ হাসিনা এগিয়ে যাবে। রাসেলের স্বপ্ন সফল হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার লোভে পরাজিত শক্তি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি অভিযোগ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণে নোয়াখালীর চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে দলীয় নেতাকর্মীদের দিয়ে সরকার সহিংস ঘটনা ঘটাচ্ছে। জাকিয়া আক্তারের রিপোর্ট। নোয়াখালীর চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলের নেতারা বলেন, সরকার গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে টিকে আছে। বিষয়টির যে পরিকল্পিতভাবে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে সে বিষয়ে সকল কিছু তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। টোটালটাই ঘটনার নাটকীয় এবং সংগঠিত সুপরিকল্পিত সরকারের, কারণ সরকার এখন আমলা এবং গোয়েন্দা নির্ভর, সরকার জনগণ নির্ভর না। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ হাজার বছরের সম্প্রীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করে বিএনপি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমতা সংশ্লিষ্ট দুষ্ট চক্র ছাড়া দেশের জনগোষ্ঠীর কোন ধর্মীয় সম্প্রদায় এই কদর্য কাজ করবে বলে আমরা বিশ্বাস করি না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে খোলা পানিতে মাছ শিকারের নীতি আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য পরিণত হয়েছে। এই সরকারের মন্ত্রীরা এবং আওয়ামী লীগের নেতারা তারা এটাকে বিএনপিকে জড়ানোর একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগ যখনই সরকারে থাকে তখনই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় বলে মন্তব্য করে আন্দোলনের আহ্বান জানান বিএনপি নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পেঁয়াজ সহ নিত্যপণ্যে মুনাফার নামে দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাণিজ্য মন্ত্রীও মনে করেন, শুল্ক কমানোর সাথে সাথে দাম কমে যাওয়াই প্রমাণ করে দাম বাড়ানো ইচ্ছাকৃত ছিল। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ানোর পেছনে ভারতের দাম বাড়ার কারণই দেখিয়ে চলেছেন ব্যবসায়ীরা। মাসুর শাকিলের রিপোর্ট। গত বছরের মতো এবছরও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কেজিতে পেঁয়াজের দাম 20 থেকে 25 টাকা বেড়ে গেলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ ওঠে। নিত্যপণ্যের দাম ও মজুদ নিয়ে এফবিসিসিআই এর জরুরি সভায় খোদ সভাপতি বিস্ময় প্রকাশ করেন কিভাবে আমদানি শুল্ক কমানোর সাথে সাথে দাম কমে যায়। এটা একদম সত্যি কথা। আজকে ঘোষণা করলো সরকার ট্যাক্স কমে যাবে, আজকেই 15 টাকা কমে যাও, তার মানে কি? দেয়ার ইজ এ প্রবলেম। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়ে বাংলাদেশে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের চাহিদা বাড়ে। বাজারটা ওখানে ছিল 18 থেকে 20 টাকা। এই যখনই ওরা দেখলো যে ওদের মাল নষ্ট হয়ে গেছে, 2 মাস গ্যাপ হয়ে যাবে, এই 18-20 টাকার বাজার ইন্ডিয়াতে মাত্র 5-6 দিনের মধ্যে 40 টাকা চলে যায়। গত কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে গোয়েন্দা সংস্থার লোক ছিল, এনএসএর লোক ছিল, তারাও সেখানে বসে বসে আমাদেরকে নসিহত করলেন, আপনারা বেশি লাভ করেন না, বেশি লোক করেন না, ইত্যাদি ইত্যাদি। এনএসএর কাছ তো সেটা না, গোয়েন্দা সংস্থার কাছ তো সেটা না। তারা স্পেসিফিক বলবে যে এই 10টা লোকের কারণে পেঁয়াজের দাম বাড়ছে, তাহলে আমরা ধরতাম তাকে। ঢাকা চেম্বারের প্রেস ব্রিফিংয়ে পেঁয়াজের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, পাইকারের চেয়ে 10 টাকার বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেবে সরকার। বাজার থেকে 10-12 টাকা বৃদ্ধির মধ্যেই সারা বিক্রি হওয়া উচিত, দূরত্ব বিবেচনা করে আরো 2-3 টাকা। এটা কোন অবস্থাতেই 55 টাকার বেশি হওয়া উচিত না, যদি 40 টাকায় শ্যামবাজারে বিক্রি হয়। প্রতি বছর পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অস্থিরতার স্থায়ী সমাধানে গুটি কয়েক দোষীদের শাস্তি এবং কৃষিপণ্য উৎপাদনের সঠিক তথ্য নিশ্চিত করার দাবি জানিয়েছে এফবিসিসিআই এবং ডিসিসিআই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
দেশে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসের মৃত্যু বেড়েছে। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 16 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 27,768 জনের। এ সময় 314 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 1.74%। মোট আক্রান্ত 15,65,488 জন। সুস্থ হয়েছেন আরও 529 জন। মোট সুস্থ 15,27,862 জন। বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বর্তমানে করোনা পরিস্থিতিকে স্বস্তিদায়ক উল্লেখ করলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। oikko.com.bd iSports। বিশ্বকাপ টি20 সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে oikko.com.bd iSports-এ যাচ্ছি আদিল আহমেদ শানের কাছে। শান। বুশরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি iSports-এ। ওমানে পর্দা উঠেছে বিশ্বকাপের সপ্তম আসরের। উদ্বোধনী দিনই মাঠে নেমেছে টাইগাররা। আমাদের পুরো আয়োজন জুড়েই আজ থাকছে টি20 বিশ্বকাপ এবং টাইগারদের আপডেট। এবার টি20 বিশ্বকাপ 2021। আবুধাবিতে স্কটল্যান্ডের দেয়া 141 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 140 রান তোলে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে সর্বোচ্চ 45 রান করেছেন ক্রিস ক্রেপস। বাংলাদেশের হয়ে স্পিনার মেহেদী হাসান 3টি এবং জোড়া উইকেট নিয়েছেন সাকিব এবং মোস্তাফিজ। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে টি20তে সর্বাধিক 108 উইকেট শিকারের রেকর্ড বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। Very well conducive to playing in a tough situation. He likes that shot. He masters that stroke. Whether it's a bailout shot or not, it's very much effective for Bangladesh. Packs a punch. It's the wee fella. শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 44 রান। টি20 বিশ্বকাপের মূল পর্ব রাউন্ড অফ 12 23শে অক্টোবর শুরু হলেও আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা 8-এর বাইরে থাকায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে পেরোতে হচ্ছে বাছাই পর্বের প্রথম রাউন্ড। ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্বে টাইগারদের প্রস্তুতি ও সম্ভাবনার খোঁজ খবর নিয়েছেন সাইদুর রহমান শামীম। টি20 বিশ্বকাপের 6 আসরের সবকটিতেই সরব উপস্থিতি ছিল টিম টাইগার্সের। ক্যারিবীয়দের হারিয়ে টি20 বিশ্বকাপে অভিষেক হওয়া বাংলাদেশ পরের 24 ম্যাচে জিতেছে মাত্র 4টিতে। 2007-এর প্রথম আসরে দ্বিতীয় রাউন্ডে ওঠা সাকিব, মুশফিক, তামিমরা পরের 5 আসরে প্রথম রাউন্ডের গণ্ডিও পেরোতে পারেনি। 2021 সালে আন্তর্জাতিক টি20তে টাইগারদের পারফরমেন্স ও র্যাঙ্কিংয়ের উন্নতি হওয়ায় আশায় বুক বাঁধছেন ভক্ত বোদ্ধারা। এখানে বাংলাদেশ ভালো করার সম্ভাবনা আছে। বাংলাদেশের দলে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে এবং এখানে টি20 ক্রিকেটে ইউ নিড এ গুড স্পেল অফ বোলিং, একটা ওভারঅল একটা ভালো ঝড়ো ইনিংস, একটা ব্রিলিয়ান্ট ক্যাচ, 2টো রান আউট। তো এগুলো দিয়ে কিন্তু টি20 ফরম্যাটের যে কোনো ম্যাচে কেউ সাথে জিতে যেতে পারে। মূল পর্বে বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলে আশ্চর্য হওয়ার কিছু নাই। নর্মালি আমি আশা করি বাংলাদেশ 2টা ম্যাচ জিতবে মূল পর্বের, আর খুব ভালো করলে হয়তো 3টা ম্যাচ জিততে পারে বা সেমিফাইনাল খেলতে পারে। 2016 সর্বশেষ আসরের দল হিসেবে পারফরমেন্স ভালো না হলেও ওপেনার তামিম ইকবাল ছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। 6 ইনিংসে 1 সেঞ্চুরি এবং 1 50 সহ 295 রান করেন এই বাঁহাতি হার্ড হিটার। তার অনুপস্থিতি দলের ব্যাটিং সামর্থ্য নিয়ে টেনশন বাড়াচ্ছে। আমাদের বোলাররা ভালো করছে দেন দ্য ব্যাটার্স এবং ব্যাটিং অর্ডারটা আমার কাছে কখনোই মনে হয়নি যে একটা ফিক্সড ব্যাটিং
ব্যাটিং প্ল্যান বা ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা খেলছি। ব্যাটিং নয়, বোলিং ডিপার্টমেন্টকে কমজোরি বলছেন অনেকে। বাংলাদেশের যেই বোলিং অ্যাটাক, সেই বোলিং অ্যাটাক নিয়ে আমি চিন্তিত বেশি। ব্যাটিংটা মোটামুটি হচ্ছে, ওই সেমিফাইনাল লেভেলে খেলতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই বাংলাদেশকে ভালো করতে হবে। বিশ্বকাপের আসরে সাফল্য পেতে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে সমন্বিত পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। আইসিসির বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হিসেবে অভিষেক হয়েছে ওমানের। মাস্কাটের আল আমিরাত স্টেডিয়ামে বাছাই পর্বে বি গ্রুপে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমান 10 উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। প্রথমে ব্যাট করতে নেমে 0 রানে 2 উইকেট হারানো পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ফালার হাফ সেঞ্চুরিতে 20 ওভার করে 9 উইকেটে 129 রান। তারা 29 রানে হারায় শেষ 6 উইকেট। এর মধ্যে 1 ওভারে 3টি সহ 20 রানে 4 উইকেট নেন ওমানের বাঁহাতি স্পিনার জিসান মাকসুদ। জবাবে আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং এর 131 রানের ওপেনিং পার্টনারশিপে ওমানকে 38 ডেলিভারি হাতে রেখেই পাইয়ে দেয় বিশাল জয়। জাতিন্দর সিং 42 বলে 4 ছক্কায় করেন 73 রান। আকিব ইলিয়াস 43 বলে 50 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মঙ্গলবার বাংলাদেশের সাথে পরবর্তী ম্যাচ খেলবে ওমান। বিশ্বকাপের আরও খবর। 4 ছক্কার টি-20তে এবার প্রথম উইকেট শিকার করেছেন ওমানের পেসার বিল্লাল খান। সপ্তম আসরে প্রথম 4 এবং হাফ সেঞ্চুরি এসেছে পাপুয়া নিউগিনি টপ অর্ডার বিল্লাল খানের ব্যাট থেকে। একই দলের ব্যাটসম্যান চার্লস আমিনি হাঁকিয়েছেন প্রথম 6। চলুন দর্শক দেখে আসি এবারের আসরের প্রথম উইকেট, বাউন্ডারি আর হাফ সেঞ্চুরির হাইলাইটস। First one, a little chop on. Early doors, the very first over. And there's the breakthrough for the home side. He'll pick up and throw. Oh, no slip in. Took the slip out. Why? Why when you're one of the greatest wicket takers going around for Oman? Lofted shot. Through mid-wicket. It's gone all the way. Yeah, he just had to time it. Charles Amini. He was always wanting to come down to the boundary ropes. It's gone downtown this time. Very good. It's a 6 that brings up the half century for the Papua New Guinea captain, Asad Bala. 96 for 3. টি-20 বিশ্বকাপ নিয়েও উন্মাদনার শেষ নেই দেশে বিদেশে ছড়িয়ে থাকা ভক্ত সমর্থকদের। বাংলাদেশি দর্শক সমর্থকদের একটি বড় অংশ থাকেন মালদ্বীপে। বাংলাদেশ ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররাও। মালদ্বীপ থেকে তাদের কথাই জানাচ্ছেন তামান্না তানজিনা। করোনার সাথে মানিয়ে নিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে 4 ছক্কার সবচেয়ে বড় টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ ক্রিকেট। অংশ নিচ্ছে 16টি দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি সুপার 12-এ খেলবে। ফাইনাল 16-এ জায়গা করে নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাছাই পর্ব পার করতে হবে। এই গ্রুপে খেলবে লঙ্কানরা। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। বাংলাদেশ দলের জয় সমর্থকদের কাছে এখন সবচেয়ে বড় উৎসবের মঞ্চ। এই উৎসবে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। কেউ বা মাঠে বসে, আবার কেউ টিভি সেটের সামনে বসেই উৎসাহ যোগান প্রিয় দলকে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 1.5 লাখ। এবারের বিশ্বকাপ নিয়ে তাদেরও উৎসাহের কমতি নেই। সাকিব, তামিম, মোশাররফ, তারপরে মোসাদ্দেক, ওনারা ভালো সুন্দর খেলে। আশা করি ওরা যদি ভালো করে আমরা চ্যাম্পিয়ন প্রাইজ আনতে পারি। নতুনদেরও খোঁজ খবর রাখেন প্রবাসীরা। ইয়াং জেনারেশন আমাদেরকে কিছু দেখাবে এবং কি সামনের দিকে বিশ্ব রেকর্ড অর্জন করবে। বাংলাদেশের খেলা খুব ভালো, দেখতে আনন্দ লাগে। সবচেয়ে ভালো লাগে সাকিবুল হাসানের। তামিম নেই, কিছুটা পিছিয়ে পড়বে কি বাংলাদেশ? কি মনে করছেন বাংলাদেশ দলের ফুটবলাররা? ইয়াং প্লাস সিনিয়রের একটা সমন্বয় একটা টিম আছে এখানে, এক্সপিরিয়েন্স এবং ভালো পারফর্মার। তো আশা করি ভালো একটা রেজাল্ট করবে ওয়ার্ল্ড কাপে এবং তাদের জন্য সবসময় শুভকামনা। টি-20 বিশ্বকাপে আমার পক্ষ থেকে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিন দেশে থেকেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুসময় এবং দুঃসময়ের সঙ্গী এই মানুষগুলো। টিম টাইগার্স প্রস্তুত, পেছন থেকে সাহস যোগাতে প্রস্তুত সমর্থকরাও। নতুন এবং পুরনোদের নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের ক্রিকেট আরেকবার জ্বলে উঠুক।
বাংলাদেশি সমর্থকদের সাথে বাংলাদেশ দলের প্রতি প্রবাসী দর্শকদেরও সমান সমর্থন আছে। মালদ্বীপের মালে থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার ঐক্য.com.bd আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি পুষ্টার কাছে। ধন্যবাদ শান আপনাকে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা কপ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। কনফারেন্স অব দ্য পার্টিজ কপ সম্মেলন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের 7 দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক ঐক্য প্রয়োজন। ক্ষতিগ্রস্ত দেশের জন্য সবার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। 31 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কপ 26 সম্মেলন। অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। 2020 সালের পর থেকে প্রতি বছর $100 বিলিয়ন করে আমাদের এই ক্লাইমেট ভালনারেবল ফান্ডে টাকা দিবে, তোমরা দাও নাই। এইবারে তোমরা জানি এইটা নিয়ে আসো এবং এর 50% শুড গো ফর অ্যাডাপ্টেশন, 50% শুড গো ফর মিটিগেশন। রোহিঙ্গার জন্য যে আমাদের অ্যাডিশনাল বার্ডেন হয়েছে, আমাদের ইকো ফ্রেন্ডলি সিস্টেম যেন নষ্ট হচ্ছে, আমরা তাদের এই 11 লক্ষ কারণে আমাদের এনভায়রনমেন্ট ধ্বংস হচ্ছে, আমরা সব জায়গাতে তুলি, এবার আমরা তুলি। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসে কমপক্ষে 21 জনের মৃত্যু, 5 শিশু সহ আরো 12 জন নিখোঁজ। সংবিধানে ফিরে যেতে হবে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীতে যুবলীগের আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীদের আস্তানা হতে পারে না। অনুষ্ঠানে প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আশ্রয় কর্মসূচির অংশ হিসেবে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেপাল থেকে বিদ্যুৎ কেনার চুক্তি হচ্ছে আগামী মাসে। নেপাল থেকে ভারত হয়ে এই বিদ্যুৎ আসবে। এরই মধ্যে দামসহ চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। 2027 সালে বাংলাদেশে এই বিদ্যুৎ আসবে। ভারতের ঝাড়খণ্ড থেকেও আরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ আনার আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতায় ভারতের পর এবার নেপালের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের উপর দিয়েই সঞ্চালন লাইনের মাধ্যমে আসবে বিদ্যুৎ। তাই ভারতীয় কোম্পানি জিএমআর এর সাথে আগামী মাসে চুক্তি হবে। অনেকগুলো ধাপে, অনেকগুলো মডেলে কিন্তু এ যাবৎকাল ইম্পোর্ট পাওয়ারটা চুক্তি করেছে। 3-4টা মডেল অলরেডি করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের যে গ্রিড কানেকশনটা, এটা সিঙ্ক্রোনাস গ্রিড কানেকশন থাকতো, তাহলে সেটা বেশি ভালো হতো। ভারতের সাথে নবায়ন করা চুক্তিতে কিছুটা কম দামে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। এই 5 বছরের চুক্তিটা যদি আগের ধারাবাহিকতায় থাকতো তাইলে যে খরচ হইতো আর এখন চুক্তি অনুযায়ী যা খরচ হবে, এই দুইটার পার্থক্য হলো 238 কোটি টাকা। 2040 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে নেপাল থেকে এই জলবিদ্যুৎ কেনা হচ্ছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধসে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে। 5 শিশু সহ নিখোঁজ রয়েছেন আরো 12 জন। রাজ্যের কয়েকটি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারখানেক বাড়িঘর ও ফসলি জমি। বেশ কিছু জায়গায় এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। কেরালার রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে ওই এলাকার মানুষকে আহ্বান জানিয়েছে কেরালার রাজ্য সরকার। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
সৌরজগতের জন্মরহস্য উদ্ঘাটনে নতুন একটি যান মহাকাশে পাঠিয়েছে নাসা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত লুসি নামের মহাকাশ যানটির প্রাথমিক মিশন হচ্ছে শনি গ্রহের কক্ষপথে অবস্থান নেওয়া। বৃহস্পতির চারদিকে ঘুরপাক খাওয়া গ্রহাণুর দুটি ঝাঁক নিয়ে গবেষণা চালাবে মহাকাশ যানটি। বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহাণুগুলো সৌরজগতের একদম শুরুর সময় গঠিত হয়েছিল। গ্রহাণুগুলোর গবেষণা থেকে সৌরজগতের জন্মরহস্য উন্মোচনের আশা করছেন গবেষকরা। নাসা মিশনের সময়কাল ধরেছে 12 বছর। এই সময় লুসি মহাকাশ যানটি 7টি গ্রহাণু নিয়ে গবেষণা করবে। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। আবারও গাড়ির উৎপাদন কমাচ্ছে টয়োটা। করোনা পরিস্থিতি ও কম্পিউটার চিপের ঘাটতির কারণে আগামী নভেম্বর মাস থেকে বিশ্বজুড়ে উৎপাদন 15% কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে আগামী 1 বছরের জন্য উৎপাদনের সামগ্রিক লক্ষ্যমাত্রা একই রেখেছে টয়োটা। এই ঘাটতি পূরণে ডিসেম্বরে উৎপাদন আবার বাড়ানো হবে। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরেও গাড়ি উৎপাদন কমিয়ে এনেছিল টয়োটা। সামগ্রিক লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টিও দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 সংক্রমণ কমার উপর নির্ভর করছে। সংক্রমণ কমে যাবে ধরে নিয়ে ডিসেম্বর থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে টয়োটা। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে রেলওয়ে পোষ্য সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের নিয়ে রেলওয়ে পোষ্য সোসাইটির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব নুরুর রহমান। রাজশাহী জেলা সভাপতি হাফিজুর রহমান ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তার আলী। সম্মেলনে হাফিজুর রহমান ঝুনুকে সভাপতি ও সুজাউদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক করে 23 সদস্যের কমিটি গঠন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ইলিশ ধরা বন্ধের মাঝেও ইলিশ শিকার চলছেই। বরিশালের আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, বুখাইনগর, কালাবদর ও গজারিয়া নদীতে কোনো বাধা ছাড়াই ইলিশ ধরছেন জেলেরা। বড় বড় 11টি পয়েন্টে অভিযান চললেও অনেক জায়গা অভিযানের বাইরে রয়ে গেছে। বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্য ভিডিওতে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আড়িয়াল খাঁ নদের 60 কিলোমিটার এলাকায় রয়েছে ইলিশ ধরার 13টি পয়েন্ট। প্রতিদিন কয়েকশো জেলে এখানে ইলিশ ধরছেন। এক একটা জালিয়ার 5টা 7টা নৌকা থাকে এবং জালও থাকে তাদের পর্যাপ্ত। যদি প্রশাসন একটা নিয়ে যায়, তারা আবার একটা জাল নদীতে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। 100 জন জালিয়া মাছ ধরতে আসে, তাই টিউনো সাহেব কেন আসলো, কিসের জন্য আসলো? শুধু আমাদের জনগণ রে একটু দেখাইয়ে গেল। জেলেরা বলছেন ক্রেতা বুকিং দিয়েই ইলিশ ধরছেন তারা। পার্টি জেলে হয়েছে যেগুলো করোনার উপলক্ষে, কিন্তু ওরা মাছ ধরে এই শৃঙ্খলা সৃষ্টি করে। জাল এখন বাইনে হয়তো কি আমরা জাল পামু যদি চাল না দেয় সরকার। লড়াই ধরে নেয় খায়, এই অবস্থায় আছে, মাছ রক্ষা হয় না। জেলায় ৭১,০০০ জেলে রয়েছে। এ পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে ৫১,০০০ জেলের জন্য। তবে এখনো চাল পাননি জেলেরা। বরাদ্দ চেয়ারম্যানরা পাই নাই, আমরা যদি পাই তা যে কোনো মুহূর্তে চাউল নেওয়া জেলেদেরকে দেব। অনেক দিন হয়ে গেছে চাউল পাই নাই, সেই কারণে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। ইলিশ রক্ষা অভিযানে গত 9 দিনে 507টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে 1700 কেজি মাছ উদ্ধার এবং 7,53,000 মিটার জাল জব্দ করা হয়েছে। যেসব জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাজাকে পরোয়া না করে জাল ফেলে, তারা আসলে মৌসুমী জেলে, তারা আসলে কেউই পেশাদার জেলে নয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে ড্রেজিং মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। খুব কাছে থেকে বালু তোলায় গুরুত্বপূর্ণ সেতুটি ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে চলছে বালু ব্যবসা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ভিডিওতে শমিক আহমেদের রিপোর্ট। সোনা মসজিদ স্থলবন্দরে যোগাযোগে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেতুর মাত্র 200 মিটারের মধ্যে মহানন্দা নদীতে মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। সেতুর উজান ও ভাটির অন্তত 500 মিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। ব্রিজ হলো দেশের সম্পদ, এটা নষ্ট হয়ে গেলে জনগণ বিপদে পড়বে, ভেঙে গেলে কিছু হলে জনগণ বিপদে পড়বে, এটা করা যাবে না। এখন এটা ক্ষতিপূরণ ভালো মন্দ এটা তো আমরা বুঝি না, কতটুকু কি করলে না করলে তো আমরা বুঝি না। জনগুরুত্বপূর্ণ স্থাপনাটি বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মেয়র। কোনোভাবেই এটা প্রত্যাশা করে এটা আমাদের কাম্য নয়। যদি কেউ কোনো পক্ষের ইঙ্গিতে এই ধরনের 500 মিটারের মধ্যে বালি উত্তোলন করে, ড্রেজিং করে, তাহলে এটা অবশ্যই নিন্দনীয় এবং এটাকে বন্ধ করা উচিত। স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের নামে বালু তোলা হচ্ছে। ব্রিজের পাইল তো অনেক নিচ পর্যন্ত আছে, এই 1.5 মিটার ডেপথ কাটিংয়ে ব্রিজের তেমন কোনো ক্ষতি হবে না। আর যেটা বলছেন যে বালুর উত্তোলনের মৎসব হচ্ছে, এইটা তথ্যটা সঠিক নয়। আমরা যদি এরকম কোনো হয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে তৎক্ষণাৎ জানাবো। নদীর পরিবেশ ও সেতু রক্ষায় বালু তোলা বন্ধের দাবি স্থানীয়দের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন শেষ হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক সহ অন্যরা। ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও সারা দেশের শাখা ব্যবস্থাপকরা। চাঁদপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের। উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোতাহের হোসেন, কুমিল্লার আঞ্চলিক প্রধান শামসুল করিম মজুমদার, হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিক মোর্শেদ সহ অন্যরা। টাটা মোটরসের একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মোটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন প্রজন্মের পিকআপ টাটা ইন্ট্রা। এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশনের 12তম আসর বিজ মাইস্ট্রোস 2021 শুরু হয়েছে। এ উপলক্ষে অফিসিয়াল নিবন্ধন ওয়েবসাইট চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ। আগ্রহী শিক্ষার্থীরা এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এবছর প্রতিযোগিতার মূল পর্বে সরাসরি 600-রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করছে ইউনিলিভার। প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা যুক্তরাজ্যে ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফিউচার লিডার্স লিগ 2022-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট খালেদ ও পদচ্যুত কাউন্সিলর সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ, হাইকোর্টে আইজিপির প্রতিবেদন। যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট খালেদ ও পদচ্যুত কাউন্সিলর সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। এ বিষয়ে আইজিপির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কাজ করছে বিএফআইইউ। অর্থ পাচারের এই রিপোর্টে খালেদ মাহমুদ ভূঁইয়া, ইসমাইল চৌধুরী সম্রাট, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাইদ, শাহজাহান বাবলু সহ কয়েকজনের নাম রয়েছে। এর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাচার করা টাকা সুইস সহ বিদেশের বিভিন্ন ব্যাংকে কারা রেখেছে এর তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। পাচার হওয়া টাকা ফেরত আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল। পানামা ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের 1 মার্চে আদেশ দেন। সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে সাইদ আহমেদ বাবুর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ অন্যরা। সভাপতিত্ব করেন ডক্টর নূহ উল আলম লেনিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জশ্নে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এর নেতৃত্বে হাজারো মুসল্লি ও রসুল প্রেমিক আশেকান র্যালিতে অংশ নেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গঠনে প্রিয় নবীর আদর্শিক চেতনার কোনো বিকল্প নেই। রাজধানীর মোহাম্মদপুরে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে র্যালিটি শাহজাহান রোড ও ইকবাল রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। জাতীয় ক্রিকেট লিগ শুরুর দিনে বোলারদের দাপট, সিলেটের বিপক্ষে ঢাকার নজমুল অপুর 6 উইকেট শিকার।